খবর শুনছেন ইউটিউব চ্যানেল থেকে। আজ জানব পশ্চিমবঙ্গ, দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের শুরুতেই জানব সংবাদ শিরোনাম। বিজেপির সমর্থনে আমি মুখ্যমন্ত্রী হব, ভোটের আগেই পরোক্ষ জোট স্বীকার করলেন হুমায়ুন। সুদখোর ইউনুস খুনি ফ্যাসিস্ট অবসর জল্পনা উড়িয়ে প্রত্যাবর্তনের বার্তা হাসিনার। সরস্বতী পুজোয় দিনহাটা কলেজে দুই দলের বচসা ঘিরে রণক্ষেত্র, লাঠি উঁচিয়ে তারা পুলিশের। যার নেতৃত্বে বিক্ষোভ অবরোধের অভিযোগ, সেই টিএমসি বিধায়কেরই নাম নেই এফআইআরে। এসআইয়ের আবহে তুলকালাম ইটাহারে। মুখ্যমন্ত্রী হওয়ার আগে বা পরে ঠিক কী ঘটেছিল? আইপ্যাক কাণ্ডে কলকাতায় জরুরি বৈঠকে ইডির ডিরেক্টর। কেন এত নরম লাইন নিচ্ছে কমিশন? অ্যাকশন নিক। এসআইয়ের ইস্যুতে এবার সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বললেন শুভেন্দু। এসআইয়ের চূড়ান্ত তালিকায় কত নাম বাদ যেতে পারে বাংলায়? মুখ্যমন্ত্রীর অভিযোগ নিয়ে মুখ খুললেন স্পেশাল রোল অবজারভার। প্রেমিকের সঙ্গে ছক, বিরিয়ানিতে ঘুমের ওষুধ মিশিয়ে স্বামীকে খুন, দেহের পাশে শুয়েই রাতভর নীল ছবি দেখলেন স্ত্রী। ইরানের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা, হতে পারে 7 বছরের কারাদণ্ড। জেলের ভিতরেই খুনে ভালোবাসা, প্রেমে পড়ল দুই খুনি, বিয়ে করতে ছুটি দিল আদালত। দিল্লির চক্রান্ত নগরী, বাংলার বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে। নেতাজির জন্মদিনে ফের মোদী সরকারকে তোপ মমতার। নেতাজিকেও কি নাগরিকত্বের প্রমাণ দিতে হতো? সুভাষ স্মরণ মঞ্চ থেকে এসআইআর নিয়ে উষ্মা প্রকাশ মমতার। সরস্বতী পুজোর সকালে কলকাতায় ভয়াবহ দুর্ঘটনা, ফুটপাথে উঠে গেল গাড়ি, বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত 3। 26শে জানুয়ারি দেশকে আতঙ্কিত করার বড়সড় ষড়যন্ত্র, সীমান্ত এলাকায় বাড়ানো হলো নিরাপত্তা। সরস্বতী পুজোর দিন বেড়ে গেল সোনার দাম, রইল বিভিন্ন শহরে সোনার রেট। অন্তরালেই অবসর হাসিনার, আর ফিরবেন না বাংলাদেশে, বিস্ফোরক পুত্র জয়। শুধুমাত্র আধার কার্ড থাকলেই পাবেন 90,000-এর সরকারি লোন। কারা পাবেন এই সুবিধা? জানুন প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা সম্পর্কে। আগুন ভস্মীভূত হয়েছে বাড়ি, পুড়ে ছাই সব নথি। এসআইআরে নাগরিকত্ব প্রমাণ কিভাবে? সংকটে 3 ভাই। বিজেপির সমর্থনে আমি মুখ্যমন্ত্রী, টিএমসির আসন নিয়ে ভবিষ্যৎবাণী হুমায়ুন কবিরের। দীঘার জগন্নাথ ধাম মহাকাল ধামের মতো বইতীর্থ, বইমেলা উদ্বোধনে বড় ঘোষণা মমতার। শীত নয়, এবার ভিলেন কুয়াশা, জেলায় জেলায় জারি সতর্কতা। আজকের আবহাওয়া। নাগরিকত্ব নির্ধারণ আমাদের কাজ নয়, সুপ্রিম কোর্টে স্বীকার নির্বাচন কমিশনের। কংগ্রেস এখন মুসলিম লীগ, মাওবাদী কংগ্রেস। কেরলে বিজেপি সরকার গড়ার ডাক মোদির। বিজেপি বিধায়কের দ্বিতীয় বিয়ে নিয়ে উত্তাল রাজনীতি, মদনের তোপে পাল্টা কি বললেন রুদ্রনীল। ভোটের আগেই সাংবিধানিক সংকট, এসআইআর জটে কি তবে মুখ্যমন্ত্রিত্ব হারাচ্ছেন মমতা? উত্তাল রাজ্য রাজনীতি। ইডির জালে কি এবার অভিষেক? সুকান্ত মজুমদারের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। কংগ্রেসের মোহিতে মোহিত বিজেপি, সুকান্তর মুখে প্রাসঙ্গিক ফ্রিজ ফ্রাই রাজনীতি। দেশবিরোধী রাজনীতি বাংলায় পিছিয়ে যাবে, বিধানসভা ভোট বড় কথা বলে দিলেন দিলীপ ঘোষ। গ্রেপ্তারি এড়াতে বড় জয় শুভেন্দুর, চন্দ্রকোনা কাণ্ডে হাইকোর্টের নজিরবিহীন নির্দেশে তোলপাড় রাজ্য রাজনীতি। ভোটের আগে কি সমীকরণ বদল? নওশাদের জোট বার্তায় তোলপাড় বঙ্গ রাজনীতি। রাজনীতি থেকে অবসর, নির্বাচনের আগেই বড় সিদ্ধান্ত হাসিনার। ভোটের আগেই নওশাদের মাস্টার স্ট্রোক, বঙ্গে বিজেপি তৃণমূলকে রুখতে নয়া সমীকরণ। কেষ্টহীন বীরভূমে কি ফের ঘাসফুল ঝড়? 2026-এর আগে বড় সমীক্ষায় তোলপাড় রাজনীতি। বিস্ফোরক অভিষেক, 10 পয়সার অবদান দেখালে রাজনীতি ছেড়ে দেব, কাকে চ্যালেঞ্জ তৃণমূল সেনাপতির। মমতা টাটা বিরোধী নন, কৃষকদের পক্ষে। সিঙ্গুর আন্দোলনের স্মৃতি উস্কে যা বললেন কুণাল। নন্দীগ্রামের 19 বছরের পুরনো মামলায় অসুস্থ বৃদ্ধা গ্রেপ্তার, ক্ষোভে ফেটে পড়ল তৃণমূল। দ্বিতীয় বিয়ের বিতর্কে তোলপাড় রাজনীতি, হিরণ চট্টোপাধ্যায়ের বিবাহ অভিযান ঘিরে মুখ খুললেন দিলীপ ঘোষ। আশাকর্মীদের হুঙ্কার, 2026-এর ভোটে জবাব দেবে বঙ্গবাসী।
বিজেপিকে কি তবে 50-এই আটকে রাখবে তৃণমূল? পুরুলিয়া থেকে অভিষেকের হুঙ্কার। বন্ধুত্ব জোরদার হচ্ছে আমেরিকা বাংলাদেশের নির্বাচনের আবহে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক ইউনূসের। আচমকা শুনানির তারিখ বদল, বিক্ষোভে অবরোধ যশোর রোডে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। বিজেপির সমর্থনে আমি মুখ্যমন্ত্রী হব, ভোটের আগেই পরোক্ষ জোট স্বীকার করলেন হুমায়ুন। ভোটের আগে ফলাফল নিয়ে আত্মবিশ্বাসী ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এবার প্রকাশ্যে দাবি করলেন বিজেপির সমর্থন নিয়ে বিধানসভা নির্বাচনের পর তিনিই মুখ্যমন্ত্রী হবেন। এতেই বিজেপির সঙ্গে তার বোঝাপড়া প্রকাশ্যে চলে এসেছে বলেই দাবি ওয়াকিবহল মহলের। বৃহস্পতিবার রেজিনগরে নিজের অফিসে সাংবাদিকদের প্রশ্নে হুমায়ুন বলেন, ভোটে আমি মুখ্যমন্ত্রী হব, বিধানসভা নির্বাচনের পর আমি মুখ্যমন্ত্রী হব। খেটে খুঁটে পরিশ্রম করে একটি দল গড়ে আমি ভোট লড়ছে, মানুষ ভরসা করে আমাকে ভোট দেবে। 100 থেকে 110 আসনে আমি জিতব। একক বৃহত্তম দল আমার পার্টি হবে। আর বিজেপি যদি 99 আসন পায় তাহলে আমাকে তাদের মুখ্যমন্ত্রী মেনে নিতে হবে। সরকার গড়তে বিজেপির সমর্থন নিতে আমার আপত্তি নেই। বিজেপি যদি 99 আসন পায় তাহলে আমাকে তাদের মুখ্যমন্ত্রী মেনে নিতে হবে। সরকার গড়তে বিজেপির সমর্থন নিতে আমার আপত্তি নেই। বাস্তব বিজেপির সঙ্গে তার যে বোঝাপড়া করেই নতুন দল গড়া এবং তৃণমূল বিরোধী আক্রমণাত্মক বক্তব্য পেশ করা, সে কথা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন হুমায়ুন। জেলা তৃণমূল এমন বক্তব্য শুনে জানিয়েছে, ভরতপুরের ওই বিধায়ক যে বিজেপির হাতের পুতুল এবং গেরুয়া শিবিরের অঙ্গুলি হেলনেই চলছে তা স্পষ্ট হয়ে গেল। তৃণমূলের তোপ প্রমাণ হয়ে গেল। বিজেপি বি টিম হয়ে ভোটে দাঁড়িয়ে নানান দিবা স্বপ্ন দেখছেন সাসপেন্ডেড বিধায়ক। তাকে কেন মুখ্যমন্ত্রী করবে বিজেপি? নীতিশ কুমারের সঙ্গে পদ্ম শিবিরের বোঝাপড়ার কথা প্রকাশ্যেই উদাহরণ হিসেবে খাড়া করেছেন হুমায়ুন। বলেছেন, বিহারের নীতিশ কুমার তো দুবার কম আসন পেয়েও মুখ্যমন্ত্রী হয়েছেন। অন্য কেউ 99 পেলেও আমাকেই মুখ্যমন্ত্রী হিসেবে মেনে নিতে হবে। ভোটের পর দেখবেন রাজ্যপালের কাছে আমি 148 আসনের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ার দাবি জানাতে যাব। তৃণমূল কত আসন পেতে পারে? জনগণ উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন বলেন, খুব বেশি হলে 70 থেকে 75টি সিট পেতে পারে তৃণমূল কংগ্রেস। ভোটের পর সরকার আমি গড়ব, মুখ্যমন্ত্রী আমি হচ্ছি দাবি করেন। তৃণমূল বিজেপির বিরুদ্ধেই আমাদের লড়াই, ভোটের পর যে কেউ যোগ দিতে পারে। আশাকর্মীদের হুঙ্কার, 2024-এর ভোটে জবাব দেবে বঙ্গবাসে। দীর্ঘ 29 দিন ধরে চলা কর্মবিরতির পর স্বাস্থ্য ভবনে সরকার ও আশাকর্মীদের প্রতিনিধি দলের বৈঠক হলেও কাটেনি জট। রাজ্য জুড়ে দফায় দফায় বিক্ষোভের পর 15 জনের প্রতিনিধি দল আলোচনায় বসলেও মূল দাবিগুলি অধরাই থেকে গিয়েছে। ফলে নিজেদের দাবিতে অনড় থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এর প্রতিবাদে আগামীকাল রাজ্য জুড়ে ধিক্কার দিবস পালনের ডাক দেওয়া হয়েছে এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার কথা জানানো হয়েছে। সরকারের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আন্দোলনকারীরা। আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদক ইসমাতারা খাতুন সাফ জানিয়েছেন যে তাদের দীর্ঘদিনের দাবি উপেক্ষা করা হলে আগামী 2026 সালের নির্বাচন তারা এর জবাব দেবেন। এই হুঁশিয়ারির ফলে আগামী দিনে রাজ্য রাজনীতি ও স্বাস্থ্য পরিষেবায় বড়সড় প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। দাবি আদায়ে আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতৃত্বরা। দিল্লি চক্রান্ত নগরী, বাংলার বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে। নেতাজির জন্মদিনে ফের মোদী সরকারকে তোপ মমতার। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, ফের কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ শুক্রবার কলকাতার রেড রোডে নেতাজির স্মরণে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সুগত বসু সহ বিশিষ্ট নাগরিকরা। নেতাজিকে স্মরণ করে নাম না করেই দিল্লির নরেন্দ্র মোদী সরকারকে নিশানা করলেন তিনি। বাংলায় এসআইয়ের একাধিক মানুষের মৃত্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধেও তোপ দেগেছেন মমতা। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার বাংলাকে বারবার বঞ্চিত উপেক্ষিত করছে বলে অভিযোগ তৃণমূলের। বাংলার পাওনা মেটাচ্ছে না কেন্দ্র, সেই অভিযোগ করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের নেতারা। এদিনও রেড রোডের মঞ্চ থেকে কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। বিজেপি সরকার দেশের ইতিহাস বদলে দেওয়ার চেষ্টা করছে, মানুষকে ভুল বোঝানোর চেষ্টা চলছে। আরও একবার সেই অভিযোগ তুললেন মমতা। শুধু তাই নয়, দেশ তথা বাংলার মনীষীদের অসম্মান করা হচ্ছে বলেও তিনি অভিযোগ তোলেন। দেশের ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, মনীষীদের অসম্মান করার চেষ্টা হচ্ছে। মহাত্মা গান্ধী,
লালবাল পাল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ অন্যান্যদের প্রতি অসহিষ্ণু অকৃতজ্ঞতা করা হচ্ছে, ভাষার প্রতি অসম্মান করা হচ্ছে, বাংলার অস্মিতাকে ধাক্কা দেওয়া হচ্ছে। নেতাজির জন্মবার্ষিকীতে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, এরপরই দিল্লিকে নিশানা করেন তিনি। তার কথায় দিল্লি চক্রান্ত নগরী, বাংলার বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে। বাংলায় এসআইআর প্রক্রিয়া চলাকালীন আতঙ্কে একাধিক মানুষ মারা গিয়েছেন। প্রতিদিনই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আতঙ্কে একাধিক মানুষের মৃত্যুর ঘটনা সামনে আসছে। নির্বাচন কমিশনকে এদিনও নিশানা করে তীব্র আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা। বলেন, বাংলার 1,38,00,000 মানুষকে ডেকেছে, তার আগে একতরফাভাবে 58 লক্ষ নাম বাদ গিয়েছে। মোট সংখ্যাটা প্রায় 2,07,00,000 মানুষের মধ্যে প্রায় 2,07,00,000 মানুষের মধ্যে 2 কোটি বাদ গেলে কত বাকি থাকে? নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে, আগেই সে অভিযোগ করেছে তৃণমূল। সরস্বতী পুজোর সকালে কলকাতায় ভয়াবহ দুর্ঘটনা, ফুটপাথে উঠে গেল গাড়ি, বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত 3। কলকাতার উল্টোডাঙ্গা এলাকায় ঘটে গেল এক ভয়াবহ পথ দুর্ঘটনা। বেপরোয়া গতিতে ছুটে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথের ওপরে উঠে যায়। ঘটনাটিতে 3 জন আহত হয়েছেন। জানা গিয়েছে যে তাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে তাকে দ্রুত আরজিকর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে যে আজ সকাল 9:30 নাগাদ কাকুরগাছির দিক থেকে উল্টোডাঙ্গার দিকে আসছিল ওই গাড়িটি। সিআইটি রোডের বিএসএনএল টাওয়ারের কাছে এসে হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। অভিযোগ যে অত্যন্ত দ্রুত গতিতে গাড়িটি ছুটে এসেছিল। ক্রসিংয়ের কাছে এসে গাড়িটি প্রথমে এক পথচারীকে ধাক্কা মারে, তারপর একটি গাছে সজোরে গিয়ে ধাক্কা মারে, তারপর ফুটপাথ ধরে গাড়িটি কিছুটা এগিয়ে গিয়ে থেমে যায়। এই দুর্ঘটনায় পরপর 3 জন আহত হয়েছেন। একজন ব্যক্তি বাস থেকে নেমে দাঁড়িয়েছিলেন, আরেকজন রাস্তার ধারে বাইক নিয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন এবং তৃতীয় ব্যক্তি স্কুটি নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিলেন। গাড়ির ধাক্কায় একজন গুরুতরভাবে জখম হয়েছেন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে তড়িঘড়ি আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার পরই পুলিশ গাড়িসহ চালককে আটক করেছে। ঠিক কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছিল তা এখনও স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীদের দাবি যে গাড়ির ভিতরে এক মহিলা এবং এক শিশুও ছিলেন। সরস্বতী পুজোর দিন বেড়ে গেল সোনার দাম, রইল বিভিন্ন শহরের সোনার রেট। সোনার দাম প্রতিদিন পরিবর্তন হচ্ছে এবং গত কয়েক মাসে তা বেড়েই চলেছে। গতকালকের তুলনায় আজও দাম বেড়েছে। এই প্রতিবেদনে কলকাতা, চেন্নাই, মুম্বাই, দিল্লি সহ বিভিন্ন শহরে 22 থেকে 24 ক্যারেট সোনার আজকের নতুন দর তালিকাভুক্ত করা হয়েছে। প্রতিদিনই বদল হচ্ছে সোনার দাম। শেষ কয় মাস ধরে তা লাখের ঘরে অবস্থান করছে। প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এই সংখ্যা। শেষ কয় মাস ধরে সোনার দাম ক্রমে বেড়ে চলেছে। মাঝে দামের পতন হলেও সে অর্থে পতন হয়নি। আজ ফের পরিবর্তন হলো সোনার দাম। কালের থেকে বেশ খানিকটা বেড়েছে দাম। এক ঝলকে দেখে নিন কোন শহরে কত দাম এই সোনার। আজ কলকাতায় সোনার দাম 22 ক্যারেট প্রতি 1 গ্রামে 14,640, 24 ক্যারেট প্রতি 1 গ্রামে 15,971। গতকাল কলকাতায় সোনার দাম ছিল 22 ক্যারেট প্রতি 1 গ্রামে 14,145, 24 ক্যারেট প্রতি 1 গ্রামে 15,431। আজ চেন্নাইয়ে সোনার দাম 12 ক্যারেট প্রতি 1 গ্রামে 14,650, 24 ক্যারেট প্রতি 1 গ্রামে 15,982। আজ মুম্বাই সোনার দাম 22 ক্যারেট প্রতি 1 গ্রামে 14,640, 24 ক্যারেট প্রতি 1 গ্রামে 15,971। শুধুমাত্র আধার কার্ড থাকলেই পাবেন 90,000-এর সরকারি লোন। কারা পাবেন এই সুবিধা? জানুন প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা সম্পর্কে। ছোট ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান করতে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা বর্তমানে বিশেষভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই প্রকল্পের আওতায় যোগ্য আবেদনকারীরা কেবল আধার কার্ডের ভিত্তিতে সর্বোচ্চ 90,000 টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। উল্লেখযোগ্য বিষয় হলো এই ঋণের জন্য কোনো গ্যারান্টারের প্রয়োজন নেই এবং অনুমোদিত অর্থ সরাসরি আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে। সরকারি সূত্রে জানা গিয়েছে, ছোট ব্যবসা শুরু বা সম্প্রসারণের জন্য সবসময় বড় মূলধনের প্রয়োজন না হলেও সময় মতো আর্থিক সাহায্য বহু মানুষের জীবিকা সহজ করে তোলে। লক্ষ লক্ষ মানুষ রয়েছেন দেশে যারা দৈনিক আয়ের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন। এই বাস্তবতা মাথায় রেখেই কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা চালু করেছে, যার লক্ষ্য মূলত রাস্তার বিক্রেতা এবং ছোট দোকানদারদের আর্থিক ক্ষমতায়ন। এই প্রকল্পের অধীনে ঋণ আবেদনকারীকে একসঙ্গে দেওয়া হয় না এবং বরং ধাপে ধাপে প্রদান করা হয়। প্রথম পর্যায়ে যোগ্য আবেদনকারী 10,000 টাকা ঋণ পান।
সেই ঋণ সময় মতো পরিশোধ করলে দ্বিতীয় পর্যায়ে 30,000 টাকা এবং তৃতীয় পর্যায়ে আরও 50,000 টাকা ঋণ পাওয়ার সুযোগ থাকে। নির্ধারিত নিয়ম মেনে চললে এইভাবে মোট 90,000 টাকা পর্যন্ত পাওয়া সম্ভব। শীত নয়, এবার ভিলেন কুয়াশা। জেলায় জেলায় জারি সতর্কতা। আজকের আবহাওয়া। মাঘ মাসের শীত যেন ডুমুরের ফুল। শীতের দেখা মেলায় এখন ভার। আবহাওয়া দপ্তর বলছে এ যাত্রায় আর জাঁকিয়ে শীত পড়ার কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে, শীতের আমেজ কমবে আরও। দক্ষিণবঙ্গে তাপমাত্রা ঊর্ধ্বমুখী, দিনে রীতিমতো পাখা চালানোর জোগাড়। চলতি সপ্তাহে কতটা বাড়তে পারে তাপমাত্রা, আপডেট জেনে নিন। দক্ষিণবঙ্গের আবহাওয়া। পৌষের কনকনে ঠান্ডা আর নেই দক্ষিণবঙ্গে, তবে হালকা শীতের আমেজ রয়েছে। আবহাওয়া দপ্তর বলছে আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গের কোনো জেলায় সর্বনিম্ন তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হবে না। এদিকে রয়েছে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা, সব মিলিয়ে উত্তাপ বাড়ছে। দক্ষিণবঙ্গে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে কুয়াশা ও পশ্চিমী ঝঞ্ঝার কারণে। একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে পাকিস্তান ও সংলগ্ন জম্মু কাশ্মীরের ওপর। 26 তারিখ আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে, কমবে শীতের আমেজ। তবে কুয়াশার দাপট থাকবে একাধিক জেলায়। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার পড়বে। আপাতত দক্ষিণবঙ্গের কলকাতা, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া কোথাও বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই। শুষ্ক থাকবে আবহাওয়া। এক নজরে উত্তরের আবহাওয়া। উত্তরবঙ্গে ভয়ঙ্কর কুয়াশা পড়ছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা কোনো হেরফের নেই আপাতত আগামী 5 দিন। সকাল ও রাতের দিকে শীতের আমেজ থাকবে। দিনের বেলায় রোদ থাকলেও গরম ফিল হবে না, তবে ধীরে ধীরে শীতের আমেজ কমবে উত্তরেও। কংগ্রেস এখন মুসলিম লীগ মাওবাদী কংগ্রেস। কেরলে বিজেপি সরকার গড়ার ডাক মোদির। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেস দলের সমালোচনা করে বলেন তাদের কোনো উন্নয়নমূলক কর্মসূচি নেই এবং তারা মাওবাদীদের চেয়েও চরমপন্থী এবং মুসলিম লীগের চেয়েও বেশি সাম্প্রদায়িক অবস্থান নিয়েছে, যার ফলে দেশে এটিকে মুসলিম লীগ মাওবাদী কংগ্রেস বলা হয়। তিরুবনন্তপুরমে এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন কংগ্রেস দলের কোনো উন্নয়নমূলক কর্মসূচি নেই। আজ তারা এমন অবস্থান গ্রহণ করেছে যা মাওবাদীদের চেয়ে বেশি কমিউনিস্ট এবং মুসলিম লীগের চেয়েও বেশি সাম্প্রদায়িক। ফলস্বরূপ দেশজুড়ে কংগ্রেসকে ক্রমবর্ধমানভাবে এমএমসি হিসাবে উল্লেখ করা হচ্ছে। কংগ্রেস সম্পর্কে সতর্ক থাকা গুরুত্বপূর্ণ, কারণ তারা তাদের কৌশলের জন্য কেরলকে পরীক্ষা ক্ষেত্র হিসেবে ব্যবহার করছে। কংগ্রেস সক্রিয়ভাবে কট্টরপন্থী উপাদানগুলিকে প্রচার করছে। প্রধানমন্ত্রী বলেছেন যে আসন্ন বিধানসভা নির্বাচন রাজ্যের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এলডিএফ এবং ইউডিএফকে দুর্নীতি ও অপশাসনের অভিযোগ এনে এবং উন্নয়ন ও সুশাসনের তৃতীয় বিকল্প হিসেবে বিজেপি এনডিএফকে উপস্থাপন করবে। বলেন আসন্ন নির্বাচনগুলি কেরলের অবস্থা এবং দিক পরিবর্তন করবে। কেরলের ভবিষ্যতের কথা বলতে গেলে আপনি এখন পর্যন্ত মাত্র দুটি পক্ষ দেখেছেন, একদিকে এলডিএফ এবং অন্যদিকে ইউডিএফ। এই দুটি পক্ষই একের পর এক কেরলকে ধ্বংস করেছে, কিন্তু তৃতীয় পক্ষ রয়েছে। সেই পক্ষটি হলো উন্নয়নের সুশাসনের বিজেপি এলডিএর এবং ইউডিএফের লোকেরা কেরলের দুর্নীতি, কুশাসন এবং তোষণের বিপজ্জনক রাজনীতি ঠেলে দিয়েছে। তিনি আরও বলেছেন যে এলডিএফ এবং ইউডিএফের দশক ধরে দুর্নীতি এবং কুশাসন তিরুবনন্তপুরমকে পিছিয়ে রেখেছে। দিয়েছিলেন যে বিজেপির উন্নত তিরুবনন্তপুরম এবং দৃষ্টিভঙ্গির অধীনে শহরে দেশের জন্য একটি মডেল শহরে রূপান্তরিত হবে। মোদী বলেন কয়েক দশক ধরে এলডিএফ এবং ইউডিএফের ও তিরুবনন্তপুরমের ওপর চরম অবিচার করে আসছে। বাম এবং কংগ্রেস দুর্নীতি তিরুবনন্তপুরমের মৌলিক সুযোগ সুবিধার ক্ষেত্রেও পিছিয়ে দিয়েছে, কিন্তু এখন আর তা হবে না। এখনকার বিজেপি দল উন্নত তিরুবনন্তপুরমের দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ শুরু করেছে। আমি তিরুবনন্তপুরমের জনগণকে বলতে চাই যে বিশ্বাস রাখুন, যা এখনও বদলায়নি তা এখন বদলে যাবে। তিরুবনন্তপুরম সমগ্র দেশের জন্য একটি মডেল শহর হবে। তিরুবনন্তপুরমকে ভারতের সেরা শহরগুলির মধ্যে একটি করে তোলার জন্য আমি আমার পূর্ণ সমর্থন জানাচ্ছি।